দেখো, কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব বিশিষ্ট গল্পই বলা যেতে পারে, রূপক গল্প। এটা লিপিকা বলে তার একটি গ্রন্থ আছে, যেখানে খুব ছোট ছোট এই ধরনের রূপক কাহিনী রয়েছে। সেই কাহিনীর মধ্যে, মানে সেই কাহিনীর অন্তর্গত আরেকটি কাহিনী কর্তার ভূত। প্রথমত আমাদের রূপক কাহিনী কাকে বলে একটু জানতে হবে। রূপক কথার মানে হলো বাইরের দিক থেকে, মানে গল্পটার বাইরে বা বহিরঙ্গে একটা কাহিনী থাকবে। যদিও কর্তার ভূত এই গল্পটিতে কাহিনী প্রায় সেরকম কিছু নেই, কিন্তু বাইরে ঠিক নয়, মানে অন্তরে, গল্পটার অন্তরে অন্তরে, মানে ভিতরে ভিতরে একেবারে একটা, মানে সমান্তরাল একটা গতিতে বয়ে চলবে একটা একটা ভাব, বা বলা যেতে পারে একটা বোধ, মানে লেখক বা কবি আমাদের যা বোঝাতে চাইছেন। যেমন এরকম একটা রূপক গল্পের আমরা উদাহরণ দিতে পারি তোতা কাহিনী। তোতা কাহিনী তোমরা হয়তো অনেকেই পড়েছো বা পড়নি। এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। অনেক রূপক গল্প আছে, আমি এই গল্পটা ছোট্ট একটু করে বলে তোমাদের রূপক ব্যাপারটা কি বোঝাচ্ছি। দেখো, যে তোতা কাহিনীতে আমরা দেখি একটি তোতা পাখি, মানে টিয়া পাখি। তো সে মনের আনন্দে ঘুরে বেড়ায়, গাছে গাছে বসে, ফল খায়, অনেক ফল নষ্ট করে। রাজার বাগানেও এরকম অনেক ফল সে নষ্ট করেছে। তো রাজাদের তো খামখেয়ালি মন, যা চায় তাই পেয়ে যায়, তো সেই কারণেই তারা যখন যেমন ইচ্ছে হয় তখন তেমন করে। রাজা রাজার হঠাৎ মনে হলো যে এই তোতাটা তো প্রচুর ফল নষ্ট করছে। আসলে কেন এরকম হচ্ছে না, তার তো শিক্ষা নেই। শিক্ষা দিলে তোতা এরকম অপচয় করবে না, সুতরাং তোতাকে শিক্ষা দিতে হবে। সেটা ঠিক হলো। শিক্ষা দেওয়ার জন্য রাজা তার তোমার শ্যালককে ডাকলেন, যে তোতার শিক্ষার বন্দোবস্ত করতে হবে। সেই শ্যালক তো আরও অনেক সাঙ্গপাঙ্গ বা আরও অনেক লোকজনকে নিয়ে বিরাট একটা কর্মযজ্ঞ শুরু করে দিল। সেখানে বিরাট করে একটা সোনার খাঁচা বানানো হলো। সেই খাঁচা বানাতে গিয়ে শ্যাকরার গিন্নির গায়ে গয়নার পর গয়না চড়ল। তারপরে তোতাকে সেই খাঁচায় ঢুকিয়ে তারপর পুঁথি লেখকরা, পুঁথি লেখক, লিপিকার, এরা সব গাদা গাদা শিক্ষার পুঁথি লিখতে লাগলো। সেই পুঁথিগুলি ছিঁড়ে 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 তোতার মুখে পুরে দেওয়া হতে লাগলো। তোতার মুখে সেই পুঁথি যাচ্ছে যাচ্ছে, আর এদিকে বিরাট কর্মযজ্ঞ চলছে। তারপরে এক সময় তোতা কি হবে, ঝিমিয়ে পড়বে। রাজা একদিন দেখতে এলেন যে কেমন পড়াশুনো চলছে, একটু দেখি। তো তখন তিনি মানে এসে দেখলেন যে তোতা খুব একেবারে চুপ করে রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন যে ওর শিক্ষা কি সম্পূর্ণ হয়েছে? তখন রাজশ্যালক বা ভাগিনেও, খুব সম্ভবত রাজশ্যালক নয়, ভাগিনেও, যিনি হ্যাঁ ভাগ্নে, তিনি তদারকির দায়িত্বে ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, এখন ও তো শিখছে, মন দিয়ে শিখছে, তাই তো ওর এখন লম্ফঝম্প কমে গেছে। তারপর আস্তে আস্তে তো তার কি হলো, এরকম পুঁথির চাপে সে, মানে ওই সোনার খাঁচার শিকল কেটে বেরোনোর চেষ্টা করেও সে পারল না। তারপর এক সময় মরে গেল। তখন রাজা এসে যখন দেখলেন, তাকে জানানো হলো যে তোতার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এটা আসলে আমাদের দেশের, মানে এটা তো উপরে উপরে একটা গল্প রয়েছে, এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের সমালোচনামূলক একটা গল্প। ভিতরে ভিতরে আমরা, মানেটা কি না, আমাদের শিক্ষার জন্য বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বই খাতার আয়োজন প্রচুর, কিন্তু প্রকৃত শিক্ষা কি আমরা পাচ্ছি না। পুঁথির পর পুঁথি শুধু নকল চলছে, নকল চলছে, এই যে তোমাদের জেরক্স কপি, তাই তো? যাই হোক, তো সেরকম প্রকৃত শিক্ষা যা মানুষের সর্বাঙ্গীন একটা উন্নতি ঘটায়, সেই শিক্ষা বোধহয় আমরা পাচ্ছি না। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের এটা ছিল সমালোচনা, কারণ প্রকৃতির মধ্যে বা তোমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা শিখছি না, শুধুমাত্র পুঁথির মধ্যে দিয়ে শিখছি। তাহলে এইটি হলো রূপক গল্প, বুঝতে পারলে?
সেরকমই একটি রূপক গল্প আমাদের কর্তার ভূত, যেটা আমি বললাম যে লিপিকা এই গ্রন্থ থেকে নেওয়া। এখানে ব্যাপারটা কি না, খুব সংক্ষেপে বলতে গেলে যে আমাদের দেশ প্রাচীন পন্থায় বিশ্বাসী, প্রাচীন শাস্ত্রগ্রন্থ, বেদ বেদান্ত হিন্দুদের ক্ষেত্রে আর কি, এইসবে মানুষ অত্যন্ত মানে বিশ্বাস স্থাপন করেছে। সেই সময়কার শিক্ষা বা সেই সময়ের যে তোমার পথ চলার যে ধরা মানে বাঁধা ধরা গথ তারা ঠিক করে দিয়েছিলেন মুনি ঋষিরা। সেই রকমই যেন আমরা তো চলতে অভ্যস্ত। আমাদের দেশের মানুষ এরা ভীষণ কুঁড়ে অলস, সেই কারণে নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো তোমার নতুন কোনো তত্ত্ব এসবে বিশ্বাস করে না। তারা সেই বাঁধা গল্পে চলতে অভ্যস্ত। আর কি, পৃথিবীর অন্যান্য দেশ তারা কি করছে, উন্নতির পথে এগিয়ে চলেছে। পার্থিব জগৎটাই তাদের কাছে বিরাট ব্যাপার। যতক্ষণ তারা বেঁচে আছে সেই সময়কালটাকেই তারা ভালোভাবে ইউটিলাইজ করে এবং যেমন ব্যক্তি জীবনের উন্নতি ঘটায়, সেরকম সমষ্টি জীবনেরও উন্নতি ঘটায়। কিন্তু আমরা কি, আমরা অতীতের মোহে আচ্ছন্ন। অনেক কাল আগে কি ঘটে গেছে, এটা আমাদের বেদে লেখা আছে। হিন্দুরা বলে যে এটা আমাদের মানে আমাদের বেদেই নাকি সব লেখা আছে। সব জ্ঞান বিজ্ঞান যা কিছু মানুষ ভবিষ্যতে শিখবে সব কিছুই ওই ওই শাস্ত্র গ্রন্থের মধ্যে রয়েছে। মানে এটা কি, এটা শুধু পিছনে পিছনে তাকিয়ে চলা। মানে আমরা সেই পুরনো পন্থায় চলছি, মানে শাস্ত্রকে অনুসরণ করে সংস্কারের বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে চলছি। এই সংস্কার, কুসংস্কার আছে, আবার কিছু প্রচলিত সংস্কার আছে, যেগুলোকে আমরা কু না বললেও অন্তত ভবিষ্যৎ উন্নতির পক্ষে সু বলতে পারি না। বুঝতে পেরেছ? তো এইরকম একটা অবস্থা আমাদের ভারতবর্ষীয় মানুষদের। তো লেখকের মনে হয়েছে যে কবে এর থেকে মুক্তি মিলবে। দেশের কিছু মানুষ হয়তো এইরকম এই তোমার পুরনো পন্থা বা চিরাচরিত প্রথা বা অন্ধ অতীত আনুগত্য থেকে মুক্তি চায়, কিন্তু সেই মুক্তি কিভাবে মিলবে তারই একটা পথ সন্ধান যেন তিনি করেছেন এই গল্পটার মাধ্যমে। দেখো, আমরা লাইন ধরে পড়ি। বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে, তা বলে মরণ তো এড়াবার জো নেই। দেখো, বুড়ো কর্তা, এখানে দেখে মনে হচ্ছে সত্যিই কোনো একটা বাড়ির হয়তো কর্তা, গৃহকর্তা যার বয়স হয়েছে, তো তার মরণ দশা উপস্থিত বা মরণকাল উপস্থিত। তো তার মৃত্যুর মানে তিনি প্রায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন যখন, তখন দেশ শুদ্ধ, এখানে দেখো পরিবার শুদ্ধ বলেনি, দেশ শুদ্ধ সবাই বলে উঠলো যে তুমি গেলে, তার মৃত্যু হলে যারা বেঁচে পড়তে রয়েছে তাদের কি দশা হবে। আসলে এই বুড়ো কর্তা আমাদের প্রাচীন ধর্ম শাসিত সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের সেই বহুকাল থেকে আগত প্রাচীন যে ধর্মানুগত্য বা প্রাচীন শাসন ব্যবস্থা বা আমাদের সমাজ ব্যবস্থা, যা একেবারে সেই বদ্ধ কূপের মতো বা আবদ্ধ জলাশয়ের মতো হয়ে রয়েছে, যেখানে আর নতুন জল প্রবেশ করতে পারে না, পুরনো জলকেও আর বের করে দিতে পারে না। আবদ্ধ জলাশয়ের মতো আমাদের সমাজ ব্যবস্থা। তো সেই সমাজ ব্যবস্থাটাকেই এখানে বলা হচ্ছে বুড়ো কর্তা। আমরা যেমন প্রথম মানে একবারে গল্পের মানে গল্পটাকে যদি সাধারণভাবে দেখি তাহলে কেমন অর্থ দাঁড়ায়, আর যদি আমরা ভিতরের দিক থেকে দেখি তাহলে কেমন অর্থ দাঁড়ায়, এটা আমরা বলবো। তাহলে বুড়ো কর্তা এমনিতে একজন পরিবারের কর্তা, কিন্তু এখানে বুড়ো কর্তা বলতে আমরা প্রাচীন ধর্ম শাসিত সমাজ ব্যবস্থাকে বোঝাচ্ছি। তো তখন বুড়ো কর্তার মনেও দুঃখ হলো যে হ্যাঁ তাই তো, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। এখানে ঠান্ডা রাখা বলতে
ঠিকঠাকভাবে চলা বা যেমন আগে চলছিল, যেমন সমাজের নিয়ম নীতি ইত্যাদি, সেগুলো কিভাবে ঠিক জায়গায় থাকবে। তা বলে মরণ তো এড়াবার জো নেই, কারণ যে কোনো পার্থিব বিষয়েরই একটা শেষ আছে। তুমি একটা ঘর বাড়ি করো, কত বছর টিকবে? 80 বছর, 100 বছর, তার থেকে আরো একটু বেশি, রাজা রাজরাদের বাড়ি হলে আরো বেশি টিকবে হয়তো। হুম। আবার ধরো সমাজের বিভিন্ন রকম ব্যবস্থা, তোমরা ক্লাস 10-এ পড়েছো, যে ধরো মেয়েদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আগেকার দিনে আমাদের এই বাঙালি মেয়েদেরই শাড়ি পরার ধরন ছিল একেবারেই ঠিক ভদ্র সভ্য নয়। তারপরে আমরা দেখেছি যে ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার প্রচলন করেছিলেন, মানে জ্ঞানেন্দ্র কি জানো, জ্ঞানেন্দ্র নন্দিনী মনে পড়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ জ্ঞানদা সুন্দরী, ঠিক, জ্ঞানদা সুন্দরী, মানে তোমার সত্যেন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, তাকে বিলেত যেতে হয়েছিল, স্বামী যেহেতু আইসিএস, তার ট্রেনিংয়ের জন্য তিনি বিলেতে ছিলেন, তখন জ্ঞানদানন্দী, আবার জ্ঞানদানন্দিনী বলছি, কি বললাম, কি জানো, জ্ঞানদা সুন্দরী না জ্ঞানদা নন্দিনী, যাই হোক যাই হোক, তো সেই ভদ্রমহিলা তিনি কিন্তু তখন ঘোড়ায় চাপা মানে চেপে অভ্যেস করেছিলেন। শাড়ি পরার ধরন এমন করেছিলেন যাতে বাইরে যেতে অসুবিধে না হয়। তো এই যে একটা যা ছিল তার থেকে বদলানো, এই বদলানো ব্যাপারটা তো আসেই, পরিবর্তন আসেই। সেই কারণে বলছে যা একসময় যে কোনো জিনিস শুরু হয়েছে, সে পার্থিব জিনিসই হোক বা তোমার রীতিনীতি কালচার যাই হোক না কেন, তার তো একটা শেষ আছে, এটাকেই বলা হচ্ছে মরণ। তবু দেবতা দয়া করে বললেন, দেবতা মানে এখানে ঈশ্বর বা এরকম কিছু, ভাবনা কি লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। তাহলে দেখো, তখন যেন দেবতা বললেন যে প্রাচীন এই যে ধর্মশাসিত সমাজ ব্যবস্থা, একেবারে সংস্কারের বেড়াজালে আবদ্ধ যে সমাজ ভারতবর্ষে চলছে, সেটাই ভূত হয়ে চেপে থাক, সেটার মৃত্যু তো ঘটে গেছেই বা ঘটার কথাই, তাহলে তার ওই ভূতটাকে নিয়েই এরা পথ চলুক। কারণ মানুষের মৃত্যু আছে, যা কিছু সজীব তার মৃত্যু আছে, কিন্তু যা কিছু নির্জীব তার তো মৃত্যু নেই, ভূতের তো আর মরণ হতে পারে না। সুতরাং চিরকাল ধরে এই শাস্ত্রশাসিত কুসংস্কারাচ্ছন্ন ব্যবস্থাই আমাদের টিকে রইল। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। তাহলে কি বলছে, দেশের লোক অর্থাৎ আমরা যারা, হুম, আমাদেরকে খুব বেশি পরিশ্রম করতে হয় না, আমাদের ভারতবর্ষ মোটামুটি, বিশেষ করে বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরা তাই অলস কুঁড়ে, তাই ভাবনা চিন্তার দিক থেকেও আমাদের কুঁড়েমি চলে আসে। যাই হোক, যখন ঠিক মানে এটা সাব্যস্ত হয়ে গেল যে বুড়ো কর্তা মৃত্যুর পরে ভূত হয়ে তাদের ঘাড়ে চেপে থাকবেন, তখন দেশের লোক আবার আরামে নাকে তেল দিয়ে ঘুমোতে লাগলো। কারণ যদি আমরা ভবিষ্যৎ ভাবনা করি যে ভবিষ্যতে কি হবে, তবেই তো আমাদের মানে কি বলবো, মাথার মধ্যে চিন্তা আসে। এই যে ধরো তোমরা পড়ছো, একটা সবার মধ্যেই, বাবা মার মধ্যে চিন্তা আছে যে তোমরা কিভাবে তোমার কর্মক্ষম হবে, কিভাবে ভবিষ্যতে তোমাদের জীবন নিশ্চিন্ত হবে। সেই রকম তোমার ভবিষ্যৎকে যদি আমরা মানি তাহলেই অনেক রকমের ভাবনা চিন্তা আসে। কিন্তু যারা ভবিষ্যৎ নিয়ে অত ভাবিত নয়, তারা নাকে তেল দিয়ে ঘুমোলেও কিছু যায় আসে না। ভূতকে মানলে কোনো ভাবনাই নাই, যে যা অতীতে ছিল তাই হবে, এরকম যদি আমাদের ভাবনা চিন্তা হয় তাহলে, বা এরকম যদি আমাদের ধারণা হয়, তাহলে ভাবনার কোনো প্রসঙ্গ আসে না। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই। অথচ দেখো, ভূত তো আসলে তোমার মানে অতীত, তাহলে অতীত যা হয়ে গেছে সে তো আর বর্তমানে বিরাজ করছে না। সুতরাং ভূতের যেমন কোনো মাথা থাকতে পারে না, মানুষের বুদ্ধি শুদ্ধি ইত্যাদি আছে, ভূতের তো তা থাকতে পারে না। তাই বলছেন যে কারোর জন্য তার মাথা ব্যথাও নেই, যে এই সমাজের বর্তমান এই যে মানুষগুলি, তাদের ভবিষ্যৎ কেমন হবে, ভারতবর্ষকে বিদেশিরা অধিকার করে বসবে কিনা, বা এখানকার মানুষ অত্যাচারিত হবে কিনা, এই নিয়ে তাদের মানে ভূতের কোনো মাথা ব্যথা নেই।
তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কান মলা। হ্যাঁ, তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কান মলা। এই স্বভাব দোষে নিজে ভাবতে যায় বলতে আমরা যুক্তি বুদ্ধি সম্পন্ন কিছু মানুষকে বুঝি। সমাজের সব লোকই তো আর একরকম নয় যে তোমার কুসংস্কারে আচ্ছন্ন এরকম, কিন্তু বেশিরভাগ মানুষই তাই। তবে তার মধ্যেও ব্যতিক্রম আছে, কিছু মানুষ যাদের যুক্তি বুদ্ধি আছে, যারা ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে পারে, তারা ভূতের কান মলা খায়। তার মানে কি, তারা যখনই নিজেদের কথা যে ভবিষ্যতে কি হবে না হবে ভাবতে যায়, তখন ভূত যেন তাদের বকে দেয়, শাস্তি দেয়, যে দূর, তোর এসব ভাবনার কি আছে, যা ভাবনা তো সব আগের লোকেরা ভেবে গেছে, আমাদের বেদে সব লেখা আছে। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। অর্থাৎ এই যে আগে থেকে সাব্যস্ত হয়ে গেছে, সেখান থেকে আমরা এই যারা তোমার সংস্কারে আবদ্ধ, হুম একেবারে কুয়োর মধ্যে বদ্ধ হয়ে আছি, বিভিন্ন রকমের রীতি নীতি, এই সমস্ত, এই করতে নেই, ওই খেতে নেই, বা এরকম করতে হয়, এভাবেই চলতে হয়, এটাই আমাদের ঐতিহ্য, এই সমস্ত বিভিন্ন বিষয় দ্বারা যারা আবদ্ধ, সেখান থেকে আমরা কেউ চলে যেতে পারছি না, সেটাকে ছাড়িয়ে আমরা বেরোতে পারছি না। সে কারণেই বলছেন যে ভূতের কানমলা বা ভূত যা বলে দিয়েছে বা অতীতে যা হয়ে গেছে, সেটা থেকে আমরা ছুটকারা পাচ্ছি না, এবং তার সম্বন্ধে কোনো নালিশ জানানোও যায় না, কারণ সে তো বর্তমানে নেই, কার কাছে নালিশ জানাবে, বা কোনো বিচার বেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। তাহলে কি, এই চোখ বুজে চলা মানে কি, আমরা আগু পিছু ভাবনা চিন্তা না করে ওই আমাদের যা লেখা আছে, আমাদের এত পুরুষ ধরে এই করে আসছে, মানে এরকমই আমরা চলবো, এরকম একটা স্থবির ধরনের চিন্তা ভাবনা আমাদের, বা ওই পথেই আমরা বাধা গতে, একেবারে নির্দিষ্ট পথে, যা কিছু আমরা 500 বছর আগে করেছি, 1000 বছর আগে করেছি, সেটাই আমাদের যেন নিয়তি। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। তত্ত্বজ্ঞানী বলতে এখানে তথাকথিত আমাদের এই প্রাচীন ধর্মশাসিত সমাজ ব্যবস্থায় যারা পণ্ডিত, যারা জ্ঞানী, মানে এই ধরনের জ্ঞানী আর কি, তারা কি মানে বিধান দেন বা তাদের বক্তব্য কি, না চোখ বুজে চলাটাই নাকি আদিম চলা, সেটারই বিরাট ঐতিহ্য আছে, প্রাচীন কাল থেকে আমরা এইভাবেই চলছি, এরকম একটা অহংকার তাদের মধ্যে বা তাদের কথায় পাওয়া যায়। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলাচল তো। লেখক এখানে একটু ব্যঙ্গ করেছেন যে দেখো, যখন প্রথম জীব সৃষ্টি হলো, তখন কি সে ছিল এককোষী, তার তো বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ, অর্গ্যান সিস্টেম এসব গড়ে ওঠেনি। তাহলে যেমন সেই এককোষী জীবেরা, তাদের কোনো চোখ কান নাক ইত্যাদি ছিল না, এখানে চোখ না থাকাকেই বিশেষ করে তিনি বলছেন। চোখ না থাকলে যেমন মানুষ কি অন্ধের মতো যায়, অন্ধ, তার চারদিকে কিছু সে দেখতে পায় না, অর্থাৎ কি তোমার ওই বাঁধা পথে চলাকেই তিনি বলছেন চক্ষুহীনতা। মানে সেই এককোষী বা তোমার সৃষ্টির আদি পর্যায়ের যে কীট, কীট মানে পোকামাকড়, কীট ইত্যাদি, বা যে কোনো রকমের তোমার যে কোনো রকমের প্রাণী এখানে বোঝাতে চাইছে, তারা যেরকম ভাবে সেই তাদের আগের কিভাবে চলে এসেছে, তার আগে কিভাবে চলে এসেছে, সেই পথে চলে, সেই রকম ভাবে আমরাও যেন পথ চলি। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। তাহলে ঘাস ক্ষুদ্র তৃণ, মানে একেবারে ছোট্ট তোমার একটা প্ল্যান্ট ধরো, আবার তোমার গাছও তাই, তারাও চলতে পারে না। তার মানে ভারতবর্ষের এই ধর্মশাসিত সমাজ ব্যবস্থাকে তিনি স্থবির, জড়, গতিহীন, নিশ্চল, নির্জীব বলছেন। আমরা কি অতীতের অন্ধ অনুকরণ ছাড়া নিজেদের মতো আজকের সমাজে বাঁচার মতো, আজকের দিনে উন্নতি করার মতো কোনো পথ আমরা খুঁজে নিচ্ছি না। আমরা ভীষণ কুঁড়ে, আমরা সেই
আগেকার লোকেরা যেমন ভাবে চলে এসেছে সেই ঐতিহ্যের দোহাই দিয়ে আমরাও পথ চলছি। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে। তার মানে যখন শাস্ত্রজ্ঞানী বা তত্ত্বজ্ঞানীরা বলল, মানে পণ্ডিতরা বলল যে আরে এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ চলা, আমরা যে পথে চলছি জানো, কত মুনি ঋষি, কত তোমার পণ্ডিতেরা, মহামহিমময় মানুষেরা এসব বলে গেছেন, এসব করে গেছেন, সুতরাং আমরা তাদের উত্তরাধিকারী, আমরা সেই পথে চলছি, আমরা এই পথ থেকে একটুও বিচ্যুত হব না। শুনে, এদের কথা শুনে সাধারণ মানুষেরাও গর্ব অনুভব করলো এবং প্রাচীন আভিজাত্য অনুভব করলো। যেমন তোমার ধরো কেউ যদি কারুর প্রাচীন জমিদারি থাকে, তাহলে সে গর্ব করে বলে জানিস আমরা ওখানকার জমিদার ছিলাম, আমাদের এত বিঘে জমি ছিল। সেই রকমই আর কি এখানকার মানুষেরাও, ভারতবর্ষের মানুষেরাও, আজকের দিনের মানুষেরাও সেই আদিম আভিজাত্য অনুভব করছে, তাতে অত্যন্ত আনন্দ পায় এবং সেটাতেই তারা বেশ আনন্দে থাকে। ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। এবার দেখো, তিনি জেলখানার একটা চিত্র বা দৃশ্যপট আমাদের সামনে হাজির করছেন। এখানে জেলখানা বলতে, জেলখানায় যেমন মানুষকে কয়েদ করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়, সেরকমই আমাদের এই প্রাচীন ধর্মশাসিত সমাজ ব্যবস্থাটাও যেন এরকমই একটা কয়েদখানা। এবার এই যে এই প্রাচীন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছে কারা? সাধারণভাবে যারা তোমার এই মানে কি বলবো, হিন্দু ধর্মের যারা ধর্মপতি বা পুরোহিত, এরকম ইসলাম ধর্মেও নিশ্চয়ই যারা মৌলবী বা এই ধরনের, তো এই ধরনের মানুষকে বোঝাতেই ভূতের নায়েব কথাটা ব্যবহার হয়েছে। এমনিতে নায়েব মানে কি? নায়েব হচ্ছে ইংরেজিতে সেক্রেটারি ধরনের, অর্থাৎ জমিদার বা এরকম কোনো বড় মানুষের যারা মানে পার্সোনাল সেক্রেটারি, তাদেরকে নায়েব বলা হয়, তাদের জমিদারের বিভিন্ন বিষয় দেখভাল করে ইত্যাদি। বা তোমার ট্রেজারারও হতে পারে, যারা পোশাকখানার দায়িত্বে থাকে, অর্থাৎ এক ধরনের সচিব। তো এই ভূতের নায়েব মানে এই যে ভূতগ্রস্ত সমাজ ব্যবস্থা আমাদের, সেখানকার মানে নায়েব বা জেলখানা, মানে কে সেটা ভূতের নায়েব না ভুতুড়ে জেলখানার দারোগা। জেলখানায় যেরকম জেলের কর্তা ব্যক্তিরা থাকেন, এখানেও সেরকম বলছে দারোগা, আর তিনি হচ্ছেন ভূতের নায়েব। অর্থাৎ কি, এই প্রাচীন ধর্মশাসিত সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার মূলে যারা আছে তাদের কথা এখানে বলতে চাইছেন। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। খুব সুন্দর একটা কথা বলেছেন যে দেখো, শত্রু যদি অদৃশ্য হয় তাহলে তার সঙ্গে যুদ্ধ করা খুব কঠিন ব্যাপার, তাই তো? কোন দিক থেকে মানে কিল থাপ্পড় এসে পড়বে তুমি জানো না, দেখা গেলে সেই সমস্যাটা থাকে না, তার গতিবিধি দেখা যায়। কিন্তু আমাদের এমনই সমাজ ব্যবস্থাটা, এমনই প্রাচীনতা দিয়ে ঠাসা, প্রাচীনতার দেয়াল দিয়ে, অতীতের বোঝা দিয়ে আবদ্ধ, কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে না, কারণ এগুলো তো তত্ত্ব, এগুলো তো পথ চলার নিয়ম। সুতরাং সেটা এমনভাবে আমাদেরকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, এমনভাবে আমাদের চারদিকে দেয়াল তুলে রেখেছে যে আমরা সেখান থেকে বেরোতে পারি না। কারণ এই যে ধর্মশাসিত ব্যবস্থাটাকে আমরা শুধু অনুভব করি, আমরা চোখে দেখতে পাই না, সেই কারণে সেখান থেকে বেরিয়ে যাওয়ার উপায়টাও যারা চাইছে তারাও পারে না। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাতে বিকোতে পারে, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। দেখো, এই জেলখানা বলতে জেলখানায় ঘানি ঘোরানো, ঘানি হলো তোমার তেল বের করার জন্য এক রকমের চাকা টাইপের, তোমরা অনেকেই দেখেছো যে আখ মাড়াই, মানে তোমার একটা যন্ত্র থাকে, দুটো চাকার মতো ঘুরছে আর তাদের মাঝখান দিয়ে আখটাকে ঢুকিয়ে দেওয়া হয়, পিষে গিয়ে রসটা বেরিয়ে যায়। তো এরকমই হচ্ছে ঘানি। আর এই ঘানি ঘোরানোর জন্য এখন তোমরা ওই আখ মাড়াইয়ের জন্য ছোট হাতে করে চালানোর হয়তো যন্ত্র দেখেছো রাস্তায় ঘাটে। তো আগেকার দিনে তেল পেছনের জন্য বড় বড় ঘানি থাকতো, আর সেই ঘানিগুলো টানতো পশুরা, মানে গরু বলদ এরা আর কি।
তারা একটা দড়ি করে বাঁধা থাকতো, সেটা মানে গোল হয়ে ঘুরতো, আর চাকা দুটো ঘুরতো, আর সঙ্গে সঙ্গে তেল বেরোতো। এটাকে বলে ঘানি। তাহলে আমরা যেন সেই অতীতের ঘানি ঘুরিয়েই চলেছি, এবং কিন্তু সেই ঘানি ঘোরানো আমাদের একেবারেই কি, সেখান থেকে এক ছটাক তেল বেরোচ্ছে না। এক ছটাক তেল মানে এখানে কোনো ফ্রুটফুল কাজ, অর্থাৎ কোনো প্রকৃত কাজ বা কি বলবো, যেটা ভবিষ্যৎকে উন্নত করতে পারে, আমাদের সমষ্টিগত জীবনকে আরো ভালো করতে পারে, এমনটি হচ্ছে না। শুধুমাত্র মানুষের তেজ বেরিয়ে যায়। এখানে হয়তো তিনি পুজো আচ্চা, জপ তপ, উপাসনা, এইসব বিষয়গুলিকে, মানে সমাজের যেগুলো আচার অনুষ্ঠানের দিক, এগুলোকে কটাক্ষ করেছেন। কারণ আমরা ভারতবর্ষের মানুষেরা মানে ধর্মকে অত্যন্ত বেশি প্রাধান্য দিই। তাই ধর্মে যা লেখা আছে বা যা করে আসছে মানুষজন, সেই নিয়েই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিই। ইহজীবনকে নিয়ে আমরা তত ভাবিত নই, যেন মৃত্যুর পরে স্বর্গে গিয়ে আমি ভালো আসনটি পাবো কিনা, এইটা নিয়ে আমরা বেশি চিন্তা করি, বা সেই কারণে পাপ পুণ্য এসবের দোহাই দিই। সেই কারণে বলছেন যে মানুষের বা ভারতবর্ষের মানুষের যে কর্মক্ষমতা, সেটা নিঃশেষ হয়ে যায় এই ধর্মের ঘানিতে, ঘানি ঘোরাতে ঘোরাতে, আর তার থেকে কোনো মানে এফেক্টিভ কোনো কাজ হয় না। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ কি, মানুষের কর্মক্ষমতা, বুদ্ধি, সেটুকুকে যদি আমরা ভবিষ্যতের উন্নতির জন্য নতুন লেখাপড়া, বিজ্ঞান, প্রযুক্তি এসবের মধ্যে ঢেলে দিই বা এসবের চর্চা করি, তাহলে কি হবে, আমাদের ভবিষ্যৎ আরো উন্নত হয়ে উঠতে পারে। কিন্তু সেগুলো যদি আমরা সেই সময়, সেই তেজ, সেই কর্মক্ষমতা আমরা নষ্ট করে ফেলি ধর্মের মোহে পড়ে, তাহলে কি হবে, তাহলে আমাদের সেই সময়টাও চলে গেল, কাজও চলে গেল। সুতরাং আমরা নির্জীব হয়ে পড়বো, তেজ চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এটাকেই বলছেন ঠান্ডা হয়ে যাওয়া। তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। তাহলে আমাদের কিছুই নাই, কিন্তু আমরা তাতেও পরম শান্তিতে আছি যেন। এটা একটা কিরকম, যে পুরে মানুষদের এরকমটি হয়, যে বাড়িতে হয়তো কিছুই নেই, তা সত্ত্বেও সে বেশ মানে মানসিক শান্তিতে যেন আছে। এটাকে আমরা ঠিক শান্তি বলতে পারি না, এটা যেন শ্মশানের শান্তি। কত যে শান্তি, তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। দেখো, এমনিতে আমাদের একটা বিশ্বাস আছে যে ভূত তাড়াতে ওঝারা, ওঝা অর্থাৎ ভূতের এরা ডাক্তার আর কি, মানে ভূত টুত এলে বা ভূত কাউকে ভর করলে ওঝা এসে ভূত ছাড়ায়। তো সব দেশে বলছে ভূতের বাড়াবাড়ি হওয়া, তার মানে অতীত যদি বড় বেশি রকমের প্রাধান্য পেয়ে যায়, ধর্ম কুসংস্কার যদি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে মানুষ তখন কি করে, ওঝার খোঁজ করে। তার মানে সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এখানে সে চিন্তাই নেই। ভারতবর্ষে আমরা অতীতকেই আঁকড়ে ধরে পড়ে আছি। যেমন উট পাখি বালিতে মুখ গুঁজে দিয়ে দেয় ঝড়ের সময়, মরু ঝড়ের সময়, দিয়ে মনে করে যে সে বোধহয় রক্ষা পেয়ে যাবে। আমরাও সেরকম যে কোনো তোমার যে কোনো বিপর্যয়ে, যে কোনো বিপদে আমরা অতীতকে স্মরণ করি, আমরা বালির মধ্যে মুখ গুঁজে রাখি। কারণ এখানে কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। সেটা কিরকম, এখানে ওঝা সাধারণত কারা হতে পারে, যাদের জ্ঞানগম্য আছে। কিন্তু আমাদের দেশের যারা পণ্ডিত বা তত্ত্বজ্ঞানী, তারা নিজেরাই তো এই সংস্কারের মোহে আচ্ছন্ন। তারাই তো অতীতটাকে আরো জোরালো ভাবে আমাদের সমাজে চালিত করে রেখেছে, তাই নয় কি? আচ্ছা,